জুতো পালিশ করো খোকা। বড়দের বিষয় নাক গলাতে এসো না। শহরের শিল্পাঞ্চলের এক প্রান্তে দাঁড়িয়ে আছে বিশাল এক প্রযুক্তি দুর্গ, জেনেক্স অটোমেশন। দূর থেকে দেখলে মনে হয় ইস্পাত আর কাঁচ দিয়ে গড়া ভবিষ্যতের কোনো রাজপ্রাসাদ। এখানেই তৈরি হয় দেশের সবচেয়ে উন্নত রোবট, স্বয়ংক্রিয় যুদ্ধযন্ত্র আর কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত সিস্টেম। প্রতিদিন যার ভেতরে মেশিনের গর্জন, লেজারের ঝলকানি আর সার্ভারের গুনগুন শব্দে বাতাস কাঁপতে থাকে। কিন্তু আজ 10 দিন ধরে সেখানে অস্বাভাবিক নীরবতা। কারখানার সবচেয়ে শক্তিশালী এবং দামি প্রকল্প টাইটান এক্স হঠাৎ করে সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। কয়েক হাজার কোটি টাকার এই প্রকল্প ছিল কোম্পানির ভবিষ্যৎ। প্রতিদিন বন্ধ থাকার কারণে বিপুল অর্থক্ষতি হচ্ছে। বিদেশি ক্লায়েন্টরা চাপ দিচ্ছে, শেয়ার বাজারে কোম্পানির অবস্থান নড়বড়ে। দেশের সেরা প্রকৌশলীরা গত 10 দিন ধরে চেষ্টা করেও সমস্যার কারণ বের করতে পারেননি। সেন্সার বদলানো হয়েছে, সফটওয়্যার রিফ্রেশ করা হয়েছে, সার্ভার সিস্টেম রিস্টার্ট হয়েছে, মাদারবোর্ড পর্যন্ত খুলে পরীক্ষা করা হয়েছে। তবুও মেশিনটি যেন প্রাণহীন লোহার দানবে পরিণত হয়েছে। কোম্পানির মালিক আরিয়ান চৌধুরী, টেক জগতের পরিচিত এক নাম, দৃঢ়চেতা, উচ্চাভিলাষী এবং কঠোর সিদ্ধান্তের জন্য বিখ্যাত। কিন্তু আজ তাকে দেখে চেনা যায় না। অনিদ্রার ছাপ চোখে, এলোমেলো চুল, রাগে কাঁপা কণ্ঠ। মিটিং রুমে তিনি টেবিল চাপড়ে চিৎকার করে উঠলেন, 10 দিন, পুরো 10 দিন ধরে একটা মেশিন চালু করতে পারছ না? তোমাদের জন্য আমি কোটি কোটি টাকা খরচ করি কেন? প্রধান প্রকৌশলী কাঁপা গলায় বললেন, স্যার, সবকিছু পরীক্ষা করেছি, কিন্তু মেশিন যেন ইচ্ছে করেই স্টার্ট নিচ্ছে না। এই কথা শুনে আরিয়ান আরও ক্ষিপ্ত হয়ে উঠলেন। তিনি দ্রুত মিটিং রুম ছেড়ে বেরিয়ে গেলেন। গেটের কাছে পৌঁছতেই তার নজর পড়ল এক কিশোরের দিকে। গায়ে পুরনো ধুলোমাখা শার্ট, কাঁধে ছেঁড়া ব্যাগ, রাস্তার পাশে বসে জুতো পালিশ করছে। কিন্তু ছেলেটি কাজের দিকে নয়, কারখানার বিশাল কাঁচের দেওয়ালের দিকে গভীর মনোযোগে তাকিয়ে আছে, যেন ভেতরের কিছু দেখতে পাচ্ছে। আরিয়ান পাশ কাটিয়ে যেতে চাইলে ছেলেটি শান্ত গলায় বলল, স্যার, মেশিনটা নিজে নিজে বন্ধ হয়নি। আরিয়ান থমকে দাঁড়ালেন। কি বললে? ছেলেটি চোখ তুলে তাকাল, অদ্ভুত আত্মবিশ্বাস তার দৃষ্টিতে। ওকে বন্ধ করা হয়েছে। চারপাশে থাকা নিরাপত্তা কর্মীরা হেসে উঠল। একজন বলল, এই পাগলটাকে সরাও। আরিয়ান তাচ্ছিল্যভরা হাসি দিয়ে বললেন, নিজের কাজ করো, বড়দের ব্যাপারে কথা বলো না। কিন্তু ছেলেটি থামল না। সমস্যাটা যেখানে খুঁজছেন সেখানে নেই। সমস্যাটা যেখানে খুঁজছেন সেখানে নেই, অন্য জায়গায় আছে। কথাগুলো শুনে আরিয়ানের মনে অদ্ভুত একটা সন্দেহের বীজ রোপিত হল। ছেলেটির নাম নীল, আর এই নীরবতার গল্পে তার ভূমিকা এখনও শুরুই হয়নি। নীলের জীবনটা বাইরে থেকে যতটা সাধারণ দেখায়, ভেতরে ততটাই গভীর। সে শহরের এক পুরনো বস্তির কোণায় থাকে, ভাঙাচোরা টিনের ছাউনি দেওয়া একটি গ্যারেজে। সেখানে তার একমাত্র সঙ্গী তার দাদু, এক সময়ের নাম করা মেকানিক। নীলের মা বহু বছর আগে মারা গেছেন। বাবাকে সে কোনোদিন দেখেনি। ছোটবেলায় মাকে একবার জিজ্ঞেস করেছিল, আমার বাবা কোথায়? মা শুধু বলেছিলেন, তোর বাবা বড় মানুষ, কিন্তু আমাদের জীবনে সে নেই। তার বেশি কিছু আর জানেনি নীলি। দাদুই ছিল তার শিক্ষক, বন্ধু আর অভিভাবক। দিনের বেলা দাদু ছোটখাটো মেরামতির কাজ করতেন, ভাঙা মোটর, পুরনো জেনারেটর, অকেজো পাম্প। আর রাতে গ্যারেজের হলুদ বাতির নিচে নীলকে শেখাতেন এক অদ্ভুত বিদ্যা। দাদু বলতেন, মেশিনেরও প্রাণ আছে রে, ওরা শব্দ করে, কাঁপে, নিঃশ্বাস ফেলে। তুই যদি মন দিয়ে শুনিস, ওরা নিজেই বলে দেবে কোথায় ব্যথা। নীল খেলনা পায়নি কোনোদিন। তার খেলনা ছিল ভাঙা গিয়ার, মরিচা ধরা নাটবল্টু, ছেঁড়া তার। সে ঘণ্টার পর ঘণ্টা বসে পুরনো ইঞ্জিন খুলে আবার জোড়া লাগাত। শব্দ শুনে ত্রুটি ধরতে পারত, কম্পন ছুঁয়ে বুঝতে পারত ভেতরের অসামঞ্জস্য। স্কুলে নিয়মিত যাওয়া হয়নি। বইয়ের চেয়ে তার কাছে বেশি আকর্ষণীয় ছিল যন্ত্রের ভাষা। তার শেখা ছিল হাতে কলমে, অনুভবে। এদিকে জেনেক্স অটোমেশনে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। টাইটান এক্স বন্ধ থাকায় পুরো সিস্টেমে চাপ তৈরি হয়েছে। সার্ভার বারবার ক্র্যাশ করছে। বিদেশি ক্লায়েন্ট চুক্তি বাতিলের হুমকি দিচ্ছে। কর্মীরা আতঙ্কিত। পরদিন সকালে কারখানায় বিশৃঙ্খলা চরমে উঠল। অ্যালার্ম বাজছে, মনিটরে লাল সতর্কবার্তা জ্বলছে। আরিয়ান চৌধুরী মরিয়া হয়ে বাইরে বেরিয়ে এলেন।
গেটির সামনে আবারও সেই ছেলেটিকে দেখা গেল। নীল আজও একই জায়গায় বসে আছে, কিন্তু তার চোখে অদ্ভুত স্থিরতা। আরিয়ান কয়েক সেকেন্ড তাকে লক্ষ্য করলেন, তারপর বললেন, ভেতরে চলো, যদি কিছু করতে পারো পুরস্কার পাবে, কিন্তু ক্ষতি হলে পুলিশে দেব। নীল শান্তভাবে উঠে দাঁড়াল, তার চোখে ভয়ের ছায়া নেই। কারখানার ভেতরে ঢুকে সে চারপাশ দেখল। চকচকে ফ্লোর, শীতাতপ নিয়ন্ত্রিত ল্যাব, সারি সারি মনিটর, মাঝখানে বিশাল লোহার কাঠামো, টাইটান এক্স। যন্ত্রটা যেন ঘুমিয়ে থাকা কোনো দানব। ইঞ্জিনিয়াররা অবজ্ঞার দৃষ্টিতে তাকিয়ে আছে, কেউ ফিসফিস করে হাসছে। নীল ধীরে ধীরে মেশিনের চারপাশে হাঁটল, কোনো স্ক্রিনে চোখ রাখল না, কোনো কিবোর্ড স্পর্শ করল না। সে কেবল মেশিনের ধাতব বায়ে হাত রাখল, তারপর এক জায়গায় কান পেতে দাঁড়িয়ে রইল। পুরো হলঘরে নীরবতা। কয়েক মুহূর্ত পর সে ফিসফিস করে বলল, এটা অসুস্থ না? একজন ইঞ্জিনিয়ার বিদ্রূপ করে বলল, তাহলে? নীল মাথা তুলল, তার চোখে তীক্ষ্ণ দৃষ্টি। একে অসুস্থ বানানো হয়েছে। ঘরের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে গেল। আরিয়ান ধীরে ধীরে এগিয়ে এলেন। তুমি কি বলতে চাইছ? রেখেছি, এই মেশিনের সমস্যা যান্ত্রিক নয়। ইঞ্জিনিয়াররা প্রতিবাদ করতে যাচ্ছিল, কিন্তু নীল হাত বাড়িয়ে বলল, একটা স্ক্রুড্রাইভার দিন। সবাই ভেবেছিল ছেলেটা হয়তো নাটক করছে, কিন্তু পরবর্তী কয়েক মিনিটে যা ঘটতে চলেছে তা পুরো কারখানার ইতিহাস বদলে দেবে। নীলের হাতে স্ক্রুড্রাইভারটি তুলে দেওয়া হলো অনিচ্ছায়। কেউ বিশ্বাস করছে না, কেউ বিরক্ত, কেউ কৌতূহলী। বিশাল টাইটানেক্সের সামনে দাঁড়িয়ে ক্ষীণ দেহি এক কিশোর, দৃশ্যটা যেন অসম্ভব এক বৈপরীত্য। নীল ধীরে ধীরে মেশিনের পেছনের দিকে এগিয়ে গেল। সবার নজর এখন তার ওপর। সে একটি ছোট, প্রায় অদৃশ্য সার্ভিস প্যানেলের সামনে থামল। সাধারণত এই অংশটি শুধু সিনিয়র টেকনিশিয়ানরাই খোলে। সে ঝুঁকে স্ক্রুগুলো খুলতে লাগল। ধাতব প্যানেলটি খুলতেই ভেতরের তারের জটিল জাল দৃশ্যমান হল। ইঞ্জিনিয়ারদের একজন বিরক্ত হয়ে বলল, এই অংশ আমরা 10 বার পরীক্ষা করেছি। নীল কোনো উত্তর দিল না। সে ভেতরের তারগুলোর দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে রইল। তারপর খুব সাবধানে দুটি পাতলা তার আলাদা করল। সে বলল, দেখুন এখানে। আরিয়ান এগিয়ে এলেন। প্রথম দেখায় সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু নীল আঙুল দিয়ে দেখালো মেইন কন্ট্রোল ইউনিটের ভেতরে পজিটিভ আর নেগেটিভ লাইনের সংযোগ সূক্ষ্মভাবে অদলবদল করা হয়েছে, এতটাই নিখুঁতভাবে যে সাধারণ পরীক্ষায় তা ধরা পড়বে না। নীল ব্যাখ্যা করল, এই সংযোগে মেশিন স্টার্ট নেবে না, বরং যদি জোর করে চালু করা হয় ইন্টারনাল সার্কিটে ওভারলোড হবে, কয়েক সেকেন্ডের মধ্যে বিস্ফোরণ ঘটতে পারে। ঘরে উপস্থিত সবার মুখ ফ্যাকাশে। প্রধান প্রকৌশলী ফিসফিস করে বললেন, এটা দুর্ঘটনা হতে পারে না। নীল মাথা নাড়ল, না স্যার, এটা ইচ্ছাকৃত। এমনভাবে লাগানো হয়েছে যাতে সাধারণ স্ক্যানার কিছু না ধরতে পারে। আরিয়ানের চোখে রাগের আগুন জ্বলে উঠল। মানে, আমাদের ভেতরে কেউ এটা করেছে? নীল শান্তভাবে উত্তর দিল, হ্যাঁ স্যার, এবং সে জানত ঠিক কোথায় হাত দিতে হবে। ঘরের বাতাসে চাপা আতঙ্ক। নিরাপত্তা প্রধানকে ডাকা হল, অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দেওয়া হল, কিন্তু তার আগে দরকার মেশিনকে নিরাপদ করা। নীল বলল, আমাকে 5 মিনিট দিন। সে ধীরে স্থির হাতে তারগুলো সঠিক জায়গায় বসাতে লাগল। তার আঙুলে কাঁপুনি নেই, যেন বহুবার এমন কাজ করেছে। চারপাশে কেউ কথা বলছে না, শুধু শ্বাসরুদ্ধকর অপেক্ষা। কয়েক মিনিট পর সে উঠে দাঁড়াল। এবার চেষ্টা করুন। সব চোখ আরিয়ানের দিকে। তিনি এগিয়ে এসে কন্ট্রোল প্যানেলের সামনে দাঁড়ালেন। সবুজ স্টার্ট বাটনটি তার সামনে। কাঁপা হাতে বাটনটি চাপলেন। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3। হঠাৎ গভীর গর্জন। সার্ভার রুমে আলো জ্বলে উঠল। মনিটরে একের পর এক সবুজ সিগন্যাল। বিশাল কাঠামোটি কম্পিত হয়ে উঠল। টাইটান এক্স আবার জীবিত। ঘরের ভেতর চাপা বিস্ময়। কেউ বিশ্বাস করতে পারছে না, যা দেশের সেরা প্রকৌশলীরা পারেনি তা করল এক রাস্তার ছেলে। প্রধান প্রকৌশলী মাথা নিচু করে দাঁড়িয়ে। কেউ কথা বলছে না। আরিয়ান ধীরে ধীরে নীলের সামনে এসে দাঁড়ালেন। তার চোখে বিস্ময়, কৃতজ্ঞতা আর এক অদ্ভুত কোমলতা। তুমি শুধু মেশিন ঠিক করনি, তুমি আমাদের বাঁচিয়েছ। নীল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল।
বলো, তুমি কি চাও? কয়েক মুহূর্ত নীরবতা। নীল আস্তে করে বলল, আমি বেশি কিছু চাই না স্যার, শুধু আমার মায়ের চিকিৎসার জন্য কিছু টাকা দরকার ছিল। আর একটা প্রশ্ন। আরিয়ান অবাক হলেন। কি প্রশ্ন? নীল ধীরে ধীরে তার ব্যাগ খুলল। ভেতর থেকে বের করল একটি পুরনো সাদা কালো ছবি। ছবিটা দেখে আরিয়ানের শরীর কেঁপে উঠল। 15 বছর আগের ছবি। তার পাশে দাঁড়িয়ে আছে তার স্ত্রী অনুরাধা। কিন্তু এই ছবি নীলের কাছে এলো কিভাবে? ঘরের ভেতর নীরবতা আরও গভীর হয়ে উঠল। পুরনো সাদা কালো ছবিটা আরিয়ানের হাতে কাঁপতে লাগল। ছবিতে তরুণ এক আরিয়ান, মুখ ভরা স্বপ্ন আর উচ্চাকাঙ্ক্ষা। তার পাশে দাঁড়িয়ে এক হাস্যোজ্জ্বল নারী, অনুরাধা। ছবিটি ছিল তাদের শেষ একসঙ্গে তোলা স্মৃতি। আরিয়ানের ঠোঁট শুকিয়ে গেল। এই ছবি তুমি কোথায় পেলে? নীল শান্ত কিন্তু কাঁপা গলায় বলল, এটা আমার মায়ের কাছে ছিল। মা মৃত্যুর আগে আমাকে দিয়েছিলেন। ঘরের ভেতর কেউ নড়ছে না। সবাই যেন কোনো অদৃশ্য নাটকের দর্শক। নীল আবার বলল, মা বলেছিলেন, আমার বাবা এই শহরেই থাকেন। তিনি বড় মানুষ। তার নাম আরিয়ান চৌধুরী। শব্দগুলো বাতাস কেটে গেল। আরিয়ানের মাথার ভেতর যেন বজ্রপাত হল। 15 বছর আগের ঘটনা চোখের সামনে ভেসে উঠল। তখন তিনি ব্যবসার শুরুতে ব্যস্ততা আর উচ্চাকাঙ্ক্ষায় ডুবেছিলেন। ছোট্ট একটি ভুল বোঝাবুঝি, একটি সন্দেহ, একটি তর্ক, আর রাগের মাথায় তিনি গর্ভবতী অনুরাধাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। তিনি ভেবেছিলেন অনুরাধা তাকে প্রতারণা করেছে। পরে আর খোঁজ নেননি। কাজ, সাফল্য, প্রতিযোগিতা সবকিছু তাকে গ্রাস করেছিল। কখনো ভাবেননি যে সেই ভুলের ফল এত গভীর হতে পারে। তিনি জানতেনই না যে তার একটি সন্তান আছে। নীল নিচু স্বরে বলল, মা কখনো আপনার বিরুদ্ধে কিছু বলেননি। শুধু বলতেন, তোমার বাবা খুব বড় স্বপ্ন দেখে, একদিন হয়তো তুমি তাকে বুঝবে। আরিয়ানের চোখ ভিজে উঠল। তার বুকের ভেতর অনুতাপের ঢেউ। তোমার মা এখন কোথায়? কষ্টে প্রশ্ন করলেন তিনি। নীল চোখ নামিয়ে বলল, 2 বছর আগে মারা গেছেন। এই কথায় যেন পুরো পৃথিবী থেমে গেল। আরিয়ান হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়লেন নীলের সামনে। তার কণ্ঠ ভেঙে গেল। আমি জানতাম না, আমি সত্যি জানতাম না যে তুমি আছো। আমাকে ক্ষমা করো। ঘরে উপস্থিত কর্মীরা বিস্ময়ে তাকিয়ে আছে। তাদের কঠোর নির্দয় মালিক আজ এক কিশোরের সামনে অসহায় হয়ে পড়েছেন। নীল কয়েক মুহূর্ত চুপ করে রইল। তারপর ধীরে বলল, আমি আপনাকে দোষ দিতে আসিনি, শুধু জানতে চেয়েছিলাম আপনি কি সত্যি আমার বাবা? আরিয়ান নাড়ান মাথা। হ্যাঁ, আমিই তোমার বাবা, আর আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল করেছি। তিনি উঠে দাঁড়িয়ে নীলকে জড়িয়ে ধরলেন। বহু বছরের শূন্যতা যেন এক মুহূর্তে ভেঙে পড়ল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। নিরাপত্তা প্রধান এসে জানালেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে মেশিনের সঙ্গে কারচুপির সময় ভেতরের উচ্চ পর্যায়ের কার্ড ব্যবহার করা হয়েছে। অর্থাৎ কাজটি করেছে এমন কেউ যার প্রবেশাধিকার ছিল। আরিয়ানের চোখে আবার আগুন জ্বলে উঠল। কে? কিছুক্ষণের মধ্যেই সত্য সামনে এলো। কারখানার সিসিটিভি ফুটেজ, অ্যাক্সেস লগ আর ডিজিটাল ট্রেস বিশ্লেষণ করে জানা গেল এই ষড়যন্ত্রের পেছনে আছে আরিয়ানের আপন ছোট ভাই। সে দীর্ঘদিন ধরে কোম্পানির শেয়ার ও ক্ষমতা নিয়ে অসন্তুষ্ট ছিল। আরিয়ান দেউলিয়া হয়ে গেলে সে পুরো নিয়ন্ত্রণ নিতে পারত। তাই এমনভাবে টাইটান এক্সে কারচুপি করা হয়েছিল যাতে প্রজেক্ট ধ্বংস হয় এবং কোম্পানি ধসে পড়ে। বিশ্বাসঘাতকতা এসেছে সবচেয়ে কাছের মানুষ থেকে। আরিয়ান স্থির কণ্ঠে বললেন, আইন তার কাজ করবে। ভাইকে পুলিশে সোপর্দ করা হলো, আর বিশাল কারখানার মাঝখানে দাঁড়িয়ে আছে নীল, এক সময়ের জুতো পালিশ করা কিশোর, যে এক দিনে বদলে দিয়েছে সবকিছু। এবার বাকি শুধু ভবিষ্যতের সিদ্ধান্ত। ঘটনার পর কয়েক সপ্তাহের মধ্যে জেনেক্স অটোমেশনের ভেতরের পরিবেশ পুরোপুরি বদলে গেল। টাইটানেক্স আবার পূর্ণ ক্ষমতায় কাজ শুরু করল। বিদেশি ক্লায়েন্টদের সঙ্গে নতুন করে চুক্তি হল।
শেয়ার বাজারে কোম্পানির অবস্থান আগের চেয়েও শক্ত হল। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন ঘটল আরিয়ান চৌধুরীর ভেতরে। তিনি এখন আর আগের মতো কঠোর, দূরত্ব বজায় রাখা মানুষ নন। অফিসের কর্মচারীরা লক্ষ্য করল তার চোখে এক ধরনের শান্তি এসেছে, আবার কখনো গভীর অনুশোচনার ছায়াও দেখা যায়। বহু বছর পর তিনি নিজের অতীতের ভুলের মুখোমুখি হয়েছেন। নীলকে তিনি নিজের বাড়িতে নিয়ে এলেন। বড় বাড়ির আলাদা একটি কক্ষে নয়, নিজের কাছেই রাখলেন। সংবাদ মাধ্যমে ঘোষণা করলেন নীল তার ছেলে এবং ভবিষ্যতে কোম্পানির উত্তরাধিকারী। অনেকে অবাক হল, কেউ কেউ ফিসফিস করল, রাস্তার ছেলে একদিনে মালিকের উত্তরাধিকারী? কিন্তু যারা সেদিন টাইটানেক্সের সামনে দাঁড়িয়েছিল তারা জানত এই সিদ্ধান্ত কেবল রক্তের সম্পর্কের জন্য নয়, এটি প্রাপ্যতার স্বীকৃতি। নীল নিজের নতুন জীবনে পা রাখলেও এক জিনিস বদলায়নি, তার সরলতা। সে দামি পোশাকের চেয়ে বেশি সময় কাটাত কারখানার ওয়ার্কশপে, ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলত, নতুন ডিজাইন দেখত, মেশিনের শব্দ শুনত। অনেকে অবাক হয়ে দেখত সে এখনও মেশিনের গায়ে হাত রেখে দাঁড়িয়ে থাকে, যেন তাদের ভাষা শুনছে। একদিন আরিয়ান তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি চাও ভবিষ্যতে এই কোম্পানি চালাতে? নীল কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি চাই মানুষ শিখুক, শুধু বড় ডিগ্রি নয়, মেশিনকে বুঝতে শিখুক। এই কথায় আরিয়ান বিস্মিত হলেন। তুমি কি করতে চাও? নীল বলল, দাদুর গ্যারেজটা মনে আছে? আমি ওটা ভেঙে ফেলতে চাই না, ওটাই আমার স্কুল ছিল, আমি চাই ওটা বড় হোক। কয়েক মাসের মধ্যে শহরের সেই ভাঙা গ্যারেজ বদলে গেল। সেখানে তৈরি হল একটি আধুনিক টেকনিক্যাল প্রশিক্ষণ কেন্দ্র। নাম দেওয়া হল অনুরাধা টেক ইনস্টিটিউট, নীলের মায়ের স্মৃতিতে। এখানে ভর্তি হতে বড় ডিগ্রি লাগে না, দরকার কৌতূহল, ধৈর্য আর শেখার ইচ্ছে। শহরের অনাথ ও সুবিধাবঞ্চিত ছেলেমেয়েরা এসে সেখানে হাতে কলমে মেশিন শেখে। পুরনো মোটর খুলে নতুন সার্কিট জোড়া দিয়ে তারা নিজেরাই তৈরি করে ছোট ছোট প্রজেক্ট। নীল প্রায়ই ক্লাসে দাঁড়িয়ে বলে, মেশিনের শব্দ শুনতে শেখো, ওরা কখনো মিথ্যে বলে না। আরিয়ান দূর থেকে ছেলেকে দেখেন, তার চোখে গর্ব, কিন্তু তার চেয়েও বেশি কৃতজ্ঞতা ভাগ্যের কাছে যে তাকে দ্বিতীয় সুযোগ দিয়েছে। একদিন সন্ধ্যায় কারখানার ছাদে দাঁড়িয়ে নীল শহরের আলো দেখছিল। আরিয়ান এসে পাশে দাঁড়ালেন। তুমি আমাকে শুধু কোম্পানি বাঁচাতে সাহায্য করনি, আরিয়ান বললেন, তুমি আমাকে মানুষ বানিয়েছ। নীল হেসে বলল, আমি শুধু যা শিখেছি তাই করেছি। সেই রাতে শহরের আকাশে আলো ঝলমল করছিল। কোথাও বিশাল কারখানায় মেশিন গর্জে উঠছে, কোথাও ছোট গ্যারেজে নতুন স্বপ্ন জন্ম নিচ্ছে। গল্পের শিক্ষা একটাই, প্রতিভা জন্মায় না কেবল বড় প্রতিষ্ঠানে। ডিগ্রি নয়, অনুভব আর একাগ্রতাই মানুষকে অসাধারণ করে তোলে। আর কখনো কখনো একটি মেশিন ঠিক করতে গিয়ে মানুষ নিজের ভাঙা জীবনটাকেও ঠিক করে ফেলে।